আচ্ছা দেখো, আইসোবারে আইসোবারে কি থাকে? অপশন ৪টা আছে। ৪টার মধ্যে অপশন ডি, আইসোবারে পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়ে থাকে কিন্তু ভর সংখ্যা একই হয়ে না। পারমাণবিক সংখ্যা একই হয়ে থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়ে থাকে, এটা হবে না। অপশন ডি না অপশন সি সঠিক অ্যান্সার হবে এখানে। দেখো, পারমাণবিক সংখ্যা ভিন্ন হয়ে থাকে আইসোবারে সবসময়, কিন্তু ভর সংখ্যা কিন্তু সবসময় এক থাকবে, ঠিক আছে? আইসোবারে পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকবে কিন্তু ভর সংখ্যা সবসময় এক থাকবে, ঠিক আছে? এক থাকবে, একই থাকবে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি ডয়টেরিয়াম, ঠিক আছে? ডয়টেরিয়াম দেখো, ডয়টেরিয়াম যেখানে সংকেত 2 1 H, ঠিক আছে? এটা হচ্ছে ডয়টেরিয়াম। এবং 2 1 He, এটা হচ্ছে হিলিয়াম, ঠিক আছে? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। কোন পদার্থের তেজস্ক্রিয়তা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় কি? অপশান এ 242 বলছো? না, অপশান বি সঠিক অ্যান্সার এখানে। কোনো পদার্থের তেজস্ক্রিয়তা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় গ্রেগর মুলার কাউন্টার, ঠিক আছে? আর আঙুরে আচ্ছা, কোনো পদার্থের যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হচ্ছে গ্রেগর মুলার কাউন্টার। সমস্ত তেজস্ক্রিয় শ্রেণীর মৌল যেটা আছে লেডি, লেডি ধাতুতে গিয়ে শেষ হয়ে যায়। কোন ধাতু গিয়ে শেষ হয়? লেডি ধাতুতে, ঠিক আছে? ঠিক আছে, এই লেডি ধাতুতে গিয়ে সমস্ত তেজস্ক্রিয় শ্রেণীর মৌল এই লেডি ধাতুতে গিয়ে শেষ হয়ে যায়। ক্লিয়ার? দেখো, তেজস্ক্রিয়তা পরিমাপ করার জন্য যে একক ধরা হয়ে থাকে তাকে আমরা কিন্তু বলবো বেকেরেল, ঠিক আছে? বেকেরেল বলবো, যে একক ব্যবহার করা হয়ে থাকে বেকেরেল। এখানে কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে? হ্যালো? দেখো, এই তেজস্ক্রিয়তা থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আলোচনা করছি, নোট করে নাও। একটি তেজস্ক্রিয় পদার্থের গড় জীবন হচ্ছে কি? একটি তেজস্ক্রিয় পদার্থের গড় জীবন হচ্ছে ধ্রুবক বিভাজনের পারস্পরিক, ঠিক আছে? ধ্রুবক বিভাজনের পারস্পরিক। গড় জীবন বলতে আমরা কি বুঝবো? নির্দিষ্ট অস্থির পারমাণবিক প্রজাতির সমস্ত নিউক্লিয়াসের গড়পড়তা জীবনকালকে আমরা গড় জীবন বলবো, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট একটু। একটু 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট।
আচ্ছা, যেখানে বলেছিলাম, কোথায় ছেড়ে দিয়েছিলাম? আচ্ছা, পরবর্তী প্রশ্ন নোট করবে, ঠিক আছে? কোনো তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধজীবন, ঠিক আছে, কোনো তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধজীবন 5770 বছর, যা সাধারণ কাগজ এবং পার্চমেন্টের মতো জৈব পদার্থের বয়স অনুমান করতে ব্যবহৃত হয়। কোনটি? ঠিক আছে, এখানে আমরা কার্বন 14, ঠিক আছে, কার্বন 14 ব্যবহার করেছি এখানে, ঠিক আছে। কি করে হয়েছে এটি? না, আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে তেজস্ক্রিয় আইসোটোপ যার অর্ধজীবন 5770 বছর, যা সাধারণ কাগজ এবং পার্চমেন্টের বয়স অনুমান করতে ব্যবহার করা হয় কার্বন 14, ঠিক আছে। কারণ উদ্ভিদ ও প্রাণীরা যখন জীবিত থাকে তারা বায়ুমণ্ডল থেকে কার্বন 14 গ্রহণ করে। কি বললাম? উদ্ভিদ এবং প্রাণীরা যখন জীবিত থাকে তখন তারা বায়ুমণ্ডল থেকে কার্বন 14 গ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, একবার তারা মারা গেল, এই মারা যাওয়ার ফলে কার্বন 14 একটি পরিচিত হারে ক্ষয় হতে শুরু করলো, যা বিজ্ঞানীদের নির্ধারণ করতে দেয়। এটি কি দেয়? না, যে জীব কতদিন আগে মারা গিয়েছিল এই কার্বন 14 নির্ধারণ করতে দেয়। কার্বন 14 ডেটিং হচ্ছে প্রত্নতত্ত্ব, জীবাশ্মবিদ্যা এবং অন্যান্য ক্ষেত্রে নিদর্শন একটি, এবং জীবাশ্মের বয়স নির্ধারণের জন্য একটা বহুল ব্যবহৃত পদ্ধতি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নলিখিত কোনটির অনুপ্রবেশ ক্ষমতা সবচেয়ে কম? আলফা কণার, না বিটা কণার, না গামা কণার, না কোনোটির নয়? কোনটির অনুপ্রবেশ ক্ষমতা সবচেয়ে কম? কোনটির অনুপ্রবেশ ক্ষমতা সব? আলফা কণা, ঠিক আছে, আলফা কণার অনুপ্রবেশ ক্ষমতা সবচেয়ে কম। পরবর্তী প্রশ্ন, যদি কোনো U-238 নিউক্লিয়াস দুটি অভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়, তবে উৎপাদিত দুটি নিউক্লিয়াস হবে ড্যাশ, তেজস্ক্রিয়, স্থিতিশীল, আইসোটোপ, না আইসোবার? যদি কোনো U-238 নিউক্লিয়াস দুটি অভিন্ন অংশে বিভক্ত হয়, তবে উৎপাদিত দুটি নিউক্লিয়াস হবে ড্যাশ, স্থিতিশীল হবে, ঠিক আছে, স্থিতিশীল। এটা কি করে হয়েছে দেখো, যেহেতু U-238 238 একটা অস্থিতিশীল পারমাণবিক নিউক্লিয়াস, ঠিক আছে, যে নিউক্লিয়াসের সমান সংখ্যক প্রোটন এবং নিউট্রনও রয়েছে, সেই নিউক্লিয়াস স্থিতিশীলই থাকবে। দুটি অভিন্ন অংশে বিভক্ত হওয়ার পরে এটি দুটি স্থিতিশীল নিউক্লিয়াস উৎপাদন করেছিল, কেননা উভয়ের মধ্যে প্রোটন আর নিউট্রন কণাগুলির সংখ্যা সমান, ঠিক আছে, উভয়ের মধ্যে প্রোটন আর নিউট্রন কণার সংখ্যা সমান, এই জন্যই। পরবর্তী প্রশ্ন, একটি আলফা কণা কিসের সমান হয়ে থাকে? একটি হিলিয়াম নিউক্লিয়াসের সমান, না একটি হাইড্রোজেন নিউক্লিয়াসের সমান, না একটি প্রোটন, না একটি পজিট্রন? একটি আলফা কণা কিসের সমান হয়ে থাকে? দেখো, একটি আলফা কণা একটি হিলিয়াম নিউক্লিয়াসের সমান হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ এর বয়সের অনুমান করতে রেডিও কার্বন ডেটিং কৌশল ব্যবহার করা হয়।
ড্যাশ এর বয়সের অনুমান করতে ড্যাশ এর বয়সের অনুমান করতে রেডিও কার্বন ডেটিং কৌশল ব্যবহার করা হয়। শিলা, মাটি, জীবাশ্ম ইজ দ্য রাইট অ্যান্সার। রেডিও কার্বন ডেটিং, এই কার্বন যেখানে আমরা বলেছিলাম কার্বন 14 পদ্ধতি, ঠিক আছে, এটা হচ্ছে এই 14 পদ্ধতিটি আমেরিকান পদার্থবিজ্ঞানী উইলার্ড এফ লিব্বি 1944 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন এবং 500 থেকে 50,000 বছর বয়সী পুরানো জীবাশ্ম ও প্রত্নতান্ত্রিক নমুনার বয়স নির্ণয়ের বহুমুখী কৌশল হিসাবে একটি প্রমাণিত করেছেন। এই পদ্ধতিটি প্লাইস্টোসিন ভূতাত্ত্বিক, নৃতত্ত্ববিদ, প্রত্নতাত্ত্বিক এবং সম্পর্কিত ক্ষেত্রে তদন্তকারীদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। রেডিও কার্বন ডেটিং বা যেটা হচ্ছে কার্বন 14 ডেটিং পদ্ধতি। আচ্ছা, আমরা যদি দেখি একটু আগেই প্রশ্নটা ছিল যে কার্বন 14 ডেটিং বয়স নির্ধারণের জন্য একটা পদ্ধতি যা নাইট্রোজেনের ক্ষয়ের সঙ্গে তেজস্ক্রিয় কার্বনের আইসোটোপ ক্ষয়ের তুলনার উপর নির্ভর করে সবসময়, ঠিক আছে। আচ্ছা, যেখানে বলেছিলাম যে কার্বন 14 যেটা ক্রমাগতভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের নাইট্রোজেন 14 এর সাথে নিউট্রনগুলির মিথস্ক্রিয়া দ্বারা প্রকৃতিতে গঠিত হয়। এই প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় নিউট্রনগুলি বায়ুমণ্ডলের সাথে মিথস্ক্রিয়া করে এবং মহাজাগতিক রশ্মি দ্বারা উৎপাদিত হয়। বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইডের অণুতে উপস্থিত রেডিও কার্বন যেটা হচ্ছে জৈব কার্বন চক্রের মধ্যে প্রবেশ করতে থাকে। এটি সবুজ গাছপালা দ্বারা বায়ু থেকে শোষণ করা হয় এবং তারপরে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে প্রাণীদের কাছে প্রেরণ করা হয়। রেডিও কার্বন একটা জীবের মধ্যে ধীরে ধীরে ক্ষয় হয় এবং যতক্ষণ জীব বাতাস বা খাবার গ্রহণ করে, জীবের মৃত্যুর পরে যতক্ষণ না প্রাণ হারিয়ে যায়, তার পরিমাণ ক্রমাগতভাবে পুনরায় পূরণ করা হয়। তবে এটি কার্বন 14 শোষণ বন্ধ করে দেয় তখন, যাতে এর মধ্যে রেডিও কার্বনের পরিমাণ কম থাকে এবং টিস্যু যেটা হচ্ছে কোষ অবিচ্ছিন্নভাবে হ্রাস পায়। কার্বন 14 এর অর্ধজীবন 5730, ঠিক আছে, বছর, অর্থাৎ যে কোনো সময় উপস্থিত রেডিও আইসোটোপের অর্ধেক পরিমাণ সাফল্য হয়ে থাকে, যেখানে 5730 বছর ধরে স্বতঃস্ফূর্ত বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে যাবে এটি, ঠিক আছে। অর্থাৎ কারণ কার্বন 14 হচ্ছে ধ্রুবক হারে ক্ষয় হয়। কার্বন 14 হচ্ছে কি হারে ক্ষয় হয়? ধ্রুবক হারে ক্ষয় হয়, ঠিক আছে। এটি ধ্রুবক হারে ক্ষয় হয়। তার জীবিত রেডিও কার্বনের পরিমাণ পরিমাপ করেও কোনো বিজ্ঞানীরা কোনো প্রাণীর মৃত্যুর তারিখ একটা অনুমান করে দিয়েছেন, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আলফা কণার আধান প্রোটন কণার আধানের কত গুণ? দ্বিগুণ ইজ দ্য রাইট অ্যান্সার। কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মূলত ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মূলত ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় বলতো? আলফা, বিটা, এক্স রে, গামা রশ্মি, কোনটা? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মূলত ক্যান্সারের চিকিৎসা। গামা রশ্মি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, গামা রশ্মি ক্যান্সারের যে কোষগুলো না, ওই কোষগুলো মেরে ফেলার জন্য ব্যবহার করা হয় এবং চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে এবং তেজস্ক্রিয় ট্রেসারগুলিতে এটি ব্যবহার করা হয়ে থাকে। গামা রশ্মি ক্যান্সার কোষকে মেরে ফেলতে যথেষ্ট শক্তিশালী একটা ভূমিকা পালন করে এবং গামা রশ্মি দেহের অভ্যন্তরে ক্যান্সার কোষগুলিকে মারতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে।
চলে যাও এক্স রে রশ্মি। এক্স রে রশ্মি আমরা দেখেছি হাড় ভাঙা, ভাঙা হাড়ের পরীক্ষার জন্য এক্স রে রশ্মি ব্যবহার করা হচ্ছে। আলফা রশ্মি, দেখো আলফা রশ্মি, আলফা রশ্মি ধোঁয়ার ধোঁয়া ডিটেক্টরগুলিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং কাগজের মতো কোনো কোনো আইটেমের বেদ পরীক্ষা করতে, গুণ নিয়ন্ত্রণের করতে বিটা রশ্মি ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হচ্ছে বিটা রশ্মি? কাগজের মতো কোনো কোনো আইটেমের বেদ পরীক্ষা করতে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, তেজস্ক্রিয় ক্ষয়ের ক্ষেত্রে নিচের কোন রশ্মিটি তেজস্ক্রিয় ক্ষয়ের ক্ষেত্রে নিচের কোন রাশিটি পরমাণুর সংখ্যার উপর নির্ভর করে? অর্ধ জীবন, গড় জীবন, ক্ষয় হার, না ক্ষয় হার এবং গড় জীবন? দেখো তেজস্ক্রিয় ক্ষয়ের ক্ষেত্রে ক্ষয় হার, ঠিক আছে। তেজস্ক্রিয়তা হচ্ছে, আমরা জানি, আমরা তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি, যে এটি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যম দিয়ে একটি অস্তিত্বশীল, ঠিক আছে, অস্তিত্বশীল পরমাণু নিউক্লিয়াসের বিকিরণ নিঃসরণ করে। আচ্ছা, যেটা হচ্ছে শক্তি হারিয়ে ফেলে, ক্ষয় হার, ঠিক আছে। দুটি শক্তি, যথা বিকর্ষণ শক্তি যাকে আমরা স্থির তড়িৎ বলবো, আর নিউক্লিয়াসের শক্তিশালী আকর্ষণ শক্তি যা নিউক্লিয়াসেই কাজ করে, ঠিক আছে। এই দুটি শক্তি প্রকৃতিতে অত্যন্ত বলিষ্ঠ বলে মনে করা হয়ে থাকে। আঙুরে কোন অ্যাসিড থাকে? তাড়াতাড়ি উত্তর দাও সকলে। অক্সালিট কি, কোন অ্যাসিড? অক্সালিক অ্যাসিড? না। আঙুরে আঙুরে কোন অ্যাসিড কারোর জানা নেই? অ্যাসিড এগুলো তো জানতে, এটা কমন জিনিস। এগুলো অ্যাসিড তো জানতে হবে আমাদেরকে অবশ্যই। অপশন ডি, অপশন ডি, অপশন ডি সঠিক অ্যান্সার। দেখো আঙুরে টার্টারিক অ্যাসিড থাকে, মাখনে বিউটারিক অ্যাসিড থাকে, মাখন, বিষাদ মাখনে, বিষাদ স্বাদবিহীন বিষাদ মাখনে বিউটারিক অ্যাসিড থাকে। টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসকার্বিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড সবগুলো কিন্তু টমেটোতে পাওয়া যায়, টমেটোতে, ঠিক আছে। একটি টমেটোতে 10টিরও বেশি স্বতন্ত্র ধরনের অ্যাসিড আছে, তবে তাদের মধ্যে দুটি তাদের বেশিরভাগের জন্য দায়ী। একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আরেকটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। ক্লিয়ার? তারপরে যেটা ফর্মিক অ্যাসিড দেখতে পাচ্ছ, ফর্মিক অ্যাসিড কিসে থাকে? কারণ পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। চলে যাও ইউপি জুনিয়র এডেড টিচার এক্সামে, যে নিচের কোন অ্যাসিডটি প্রধানত টমেটোতে উপস্থিত থাকে? সাইট্রিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড। দেখো সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড হলো টমেটোর মধ্যে উপস্থিত একটা প্রধান জৈব অ্যাসিড যাকে বলবো আমরা, ঠিক আছে। টমেটো ভিটামিন সি থাকে, তাই তো? টমেটো কি থাকে? ভিটামিন সি। পটাশিয়ামের ভালো উৎস কিন্তু টমেটোতে থাকে। আচ্ছা, অ্যাসিড কি? না, অ্যাসিড হলো একটা হাইড্রোজেন ধারণকারী পদার্থ যা অপর একটি পদার্থকে একটি প্রোটন প্রদান করতে সক্ষম, ঠিক আছে। জৈব অ্যাসিড কি? জৈব অ্যাসিড হচ্ছে এক প্রকার অ্যাসিড যা জৈব মৌল ধারণকারী অণু দ্বারা গঠিত হয়। জৈব মৌল ধারণকারী অণু দ্বারা এটি গঠিত হয়, সেটা জৈব অ্যাসিড, ঠিক আছে। যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো। আচ্ছা, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? লেবুতে? লেবুতে সাইট্রিক, তাই তো।
অ্যাপেলে আপেলে কোন অ্যাসিড থাকে? বাটার মিল্ক, দই, পনির এগুলোয় কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। চলে যাও ডিএফসিসিআইএল, এক্সিকিউটিভ সিভিল। টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসিটিক, টার্টারিক, মিথেনোইক না অক্সালিক? কোনটা? টমেটোতে অক্সালিক অ্যাসিড। দেখো টমেটোর অক্সালিক অ্যাসিডের পরিমাণ কত বলো তো? টমেটোতে অক্সালিক অ্যাসিডের পরিমাণ প্রতি 100 গ্রাম টমেটোতে অক্সালিক অ্যাসিডের পরিমাণ 50 মিলিগ্রাম। ঠিক আছে, নোট করবে। প্রতি 100 গ্রাম টমেটোতে প্রায় 50 মিলিগ্রাম থাকে। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, ভিনিগারে কোন অ্যাসিড থাকে বলো তো? ভিনিগারে কমলা, কমলা লেবু, সাইট্রিক। আচ্ছা, পিঁপড়ের যে দংশন, পিঁপড়ের দংশনে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের দংশন হচ্ছে মিথানোইক বা ফর্মিক। নেটেল স্টিং এ কোন অ্যাসিড থাকে? নেটেল স্টিং, নেটেল স্টিং এ হচ্ছে মিথানোইক অ্যাসিড থাকে। ঠিক আছে, এগুলো নোট করে নেবে। আচ্ছা, যদি বলা হয় চায়ে কোন অ্যাসিড থাকে? টনিক অ্যাসিড। আমলকিতে কোন অ্যাসিড থাকে? বাদামে কোন অ্যাসিড থাকে? বাদামে জানা আছে বাদামে অলিক অ্যাসিড কি? পাকা কলায় কোন অ্যাসিড থাকে? পাকা কলায় কোন অ্যাসিড থাকে? জানা নেই? অ্যামাইল, অ্যামাইল অ্যাসিড। পাকা আনারসে কোন অ্যাসিড থাকে? ইথাইল। পাকা কমলায় কোন অ্যাসিড থাকে? পাকা কমলায় অক্টাইল অ্যাসিড। ঠিক আছে, কচুতে কোন অ্যাসিড থাকে? কচুতে কোন অ্যাসিড থাকে? ক্যালসিয়াম অলেট। ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে যাবে। সরিষার তেলে কোন অ্যাসিড থাকে? জানা আছে সরিষার তেলে? ইরোসিক অ্যাসিড, ইরোসিক। ঠিক আছে, আমে আমে কোন অ্যাসিড থাকে? আমে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড। চলো, CH3C সমান CH থেকে CH3CH সমান CH2 পরিবর্তন করতে প্রয়োজন হয় কোনটি? অপশান বি, লিন্ডলার অনুঘটক প্রয়োজন হয়। অপশান বি ইজ দ্য, হ্যাঁ, লিন্ডলার অনুঘটক সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার, লিন্ডলার অনুঘটক। 10 ভালভ বিভব পার্থক্য সহ দুটি বিন্দুর কাজের পরিমাণ, ঠিক আছে, 30 জুল। তাই দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হবে কত?
একটু অঙ্ক কষতে হবে এখানে। আমাদের কি বিভব পার্থক্য কত দেয়া আছে বলো তো? বিভব অর্থাৎ ভোল্ট কত দেয়া আছে দেখো। বিভব পার্থক্য দেয়া আছে কত? বিভব পার্থক্য 10, তাই তো? কার্যের পরিমাণ কত দেয়া আছে দেখো তো? কার্যের পরিমাণ কত দেয়া আছে? 30 জুল। এবার দুটি বিন্দুর মধ্যে প্রবাহিত বৈদ্যুতিক আধানটা কত দেয়া আছে দেখো তো? দেয়া আছে দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক চার্জ আধান, এটা আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের বৈদ্যুতিক চার্জ আধান আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে বাই, ঠিক আছে, উপর নিচে করে দাও, কাজ শেষ। কাটাকাটি করে দাও, 10×3 = 30, উত্তর হচ্ছে 3। ক্লিয়ার? দেখে মনে হচ্ছে অনেকটাই কঠিন, কিন্তু কিছু নয়। 3 কুলম্ব, সঠিক অ্যান্সার অপশান এ। পরবর্তী, জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলবো? সকলে উত্তর দাও, সকলে উত্তর দাও। আচ্ছা, আমরা আণবিক জীবনবিজ্ঞান শাখায় সমস্ত জীবিত বস্তুর প্রধানত অণুসমূহ যথা নিউক্লিক অ্যাসিড, তাই তো, ও প্রোটনের, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। যে বিজ্ঞানে কোষ এবং কোষের আকার এবং প্রকৃতি বাহ্যিক অভ্যন্তরীণ দুটোই, ঠিক আছে, এবং কোষ বিভাজন ও শারীরবৃত্তীয় কাজে ইত্যাদি আলোচনা করা হয় তাকে আমরা কি বলি? কোষবিদ্যা বলি তো, কোষবিদ্যা বলি, ঠিক তো? সেক্ষেত্রে আমাদের সাইটোলজি, জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা কি বলি? সাইটোলজি, তাই তো? আচ্ছা, আজ শুনতে পাচ্ছ? হ্যালো, আজ কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে জীববিজ্ঞানে যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা সাইটোলজি বলবো, ঠিক আছে? যদি প্রশ্ন করা হয় জীবাশ্ম নিয়ে, ঠিক আছে, জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয় যে শাখায়, সেটাকে আমরা কি বলবো? অস্টিওলজি না হিস্টোলজি না মাইকোলজি না প্যালেন্টোলজি? প্যালেন্টোলজি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, প্যালেন্টোলজি হচ্ছে ভূতাত্ত্বিক অতীতের জীবনের বৈজ্ঞানিক একটা গবেষণাকে বলবো। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে আমরা পেয়ে যাব শিলার সংরক্ষিত অণুবীক্ষণিক আকার সহ উদ্ভিদ ও প্রাণী জীবাশ্মগুলির অধ্যয়ন পাবো। এটি প্রাচীন জীবনের রূপগুলির জীবনবিজ্ঞানের সমস্ত দিকগুলির সাথে সম্পর্কিত। একে অপরের সাথে তাদের আকৃতি, গঠন এবং বিবর্তনের যে ধাঁচ, ঠিক আছে, ধাঁচ এবং শ্রেণীবিন্যাসগত সম্পর্ক এবং আধুনিক জীবিত প্রজাতির সাথে ভৌগোলিক বিতরণ এবং পরিবেশের সাথে আন্তঃসম্পর্কমূলক সম্পর্ককে কিন্তু আমরা প্যালেন্টোলজি বলি, ঠিক আছে? আচ্ছা, অস্টিওলজি, ঠিক আছে, অস্টিওলজি হলো এক ধরনের বিজ্ঞান। এটা কি ধরনের বিজ্ঞান? যেখানে আমরা মানব কঙ্কাল পুনরুদ্ধার করি এবং ব্যাখ্যা সংক্রান্ত পড়াশোনা করি, এটাকে আমরা অস্টিওলজি বলবো।
আর হিস্টোলজি হচ্ছে কোষ, কলা এবং অঙ্গগুলির অনুবীক্ষণিক কাঠামো সম্পর্কিত বিজ্ঞান। আর মাইকোলজি যেটা, ঠিক আছে, মাইকোলজি হচ্ছে, এটা হচ্ছে ছত্রাকের, যেখানে ছত্রাকের নিজেদের মধ্যে এবং অন্যান্য জীবের সাথে তাদের সম্পর্ক নির্ণয় করা হয়, এটা হচ্ছে মাইকোলজি ছত্রাকের, ঠিক আছে। এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে কোনটা ঠিক আছে, কোনটা কোন শাখা আলোচনা করা হয় তার নাম, যে শাখাগুলোর আলোচনা করা হয়, অনেকগুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, ব্যাঙের সবচেয়ে বড় হাড়ের নাম কি? অপশান ডি। কোনটা বলছো? হ্যালো, ব্যাঙের সবচেয়ে, না না, অপশান এ হবে, টিবিয়া ফিবুলা। ব্যাঙের সবচেয়ে বড় হাড়ের নাম টিবিয়া ফিবুলা। মানুষের থাইয়ে যে হাড় থাকে, মানুষের থাইয়ে, সেটিকে ফিমার বলা হয়, তাই তো? এই যে ফিমার, অপশান সিতে দেওয়া আছে। আর ফিমার মানুষের সবচেয়ে বড় হাড়, তাই তো? আর ব্যাঙের সবচেয়ে বড় হাড় টিবিয়া ফিবুলা। চলো আমরা কঙ্কাল তন্ত্র থেকে আলোচনা করি, কঙ্কাল তন্ত্র থেকে কয়েকটা প্রশ্ন। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? 206। দেখো, প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল 206টি হাড় দিয়ে গঠিত হয়ে থাকে। এর মধ্যে মাথার খুলি, মেরুদণ্ড, পাঁজর, বাহু এবং পায়ের হাড় রয়েছে, তাই তো? আচ্ছা, হাড়গুলি ক্যালসিয়াম আর বিশেষ হাড়ের কোষ দ্বারা শক্তিশালী যোজক কলা দিয়ে গঠিত হয়ে থাকে। বেশিরভাগ হাড়ের অস্থি মজ্জা থাকে, যেখানে রক্তের কোষ তৈরি হয়। ফিমার ফিমার মানবদের সবচেয়ে দীর্ঘতম হাড় এবং বড় হাড় যাকে বলা হয়। আর স্টেপিস, এই যে অপশান বিতে দেখতে পাচ্ছ না, স্টেপিস, এটা হচ্ছে কানের, আমাদের কানের সবচেয়ে ছোট হাড়, কানের মধ্যে থাকে, আমাদের কানের মধ্যে থাকে সবচেয়ে ছোট হাড়, স্টেপিস। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, কঙ্কাল পেশিকে ড্যাশ ও বলা হয়? গ্যাস্ট্রিক পেশি, হৃদ পেশি, সরেক পেশি না হালকা পেশি? কঙ্কাল পেশিকে ড্যাশ ও বলা হয়? সরেক পেশি। কি পেশি? সরেক পেশি। কঙ্কাল পেশিকে আমরা সরেক পেশি বলেও চিনি। কঙ্কাল পেশিটা কি না, এটা এক ধরনের সরেক পেশি, যা সাধারণতভাবে আমরা টেন্ডন দ্বারা, যে হাড়ের সাথে যে সংযুক্ত থাকে টেন্ডন, এবং স্বেচ্ছায় নিয়ন্ত্রণ, এরা এরা নিজের স্বেচ্ছায় নিয়ন্ত্রণে থাকে, ঠিক আছে। এই পেশিগুলি হাঁটা, উত্তোলন করা, অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপের মতো নড়াচড়ার জন্য দায়ী থাকে। আচ্ছা, কঙ্কাল পেশি জোড়ায় কাজ করে, ঠিক আছে। যখন একটি পেশি সংকুচিত হয়ে যায়, অন্যটি শিথিল হয়, যা মসৃণ এবং নিয়ন্ত্রিত গতিবিধির অনুমতি দেয় এটি কঙ্কাল পেশি, ঠিক আছে। আচ্ছা, কঙ্কাল পেশি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। কঙ্কাল পেশি এসে সোমাটিক স্নায়ুতন্ত্রের দ্বারা। কি স্নায়ুতন্ত্র? সোমাটিক স্নায়ুতন্ত্র, ঠিক আছে, সোমাটিক সোমাটিক স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে। আচ্ছা, কয়েকটা জয়েন্ট বলে দিচ্ছি, মানবদেহে এর অবস্থানের কয়েকটা জয়েন্ট, কোথায় কি আছে। আচ্ছা, কনুই, আমাদের যে কনুই, এই কনুইয়ের সামনে এবং পিছনের গতিবিধির জন্য জয়েন্ট থাকে, এটা হচ্ছে কোটর সন্ধি, ঠিক আছে, কোটর সন্ধি জয়েন্ট। আচ্ছা, বাহু এবং কাঁধের যে মধ্যকার জয়েন্ট থাকে না, বাহু এবং কাঁধের যে মধ্যকার যে জয়েন্ট থাকে না, ওটা হচ্ছে স্থির জয়েন্ট বলা হয়। আচ্ছা, ওপরের যে চোয়াল থাকে আমাদের দাঁতের ওপরের চোয়াল এবং মাথার বাকি অংশের মধ্যকার যে জয়েন্ট থাকে না, ওটা হচ্ছে কপার সন্ধি দ্বারা জয়েন্ট থাকে। ক্লিয়ার? এমন একটা জয়েন্ট থাকে যেখানে হাড় মাথার সাথে মিলিত হয়, এমন একটা আমাদের জয়েন্ট আছে যেটা হাড়, আমাদের ঘাড়, এই ঘাড়টা হচ্ছে মাথার সাথে মিলিত হয়, সেটাকে আমরা পিভোটাল জয়েন্ট বলবো। কি জয়েন্ট বলবো? পিভোটাল জয়েন্ট। ক্লিয়ার?
আচ্ছা, এগুলো যে বলেছি এগুলো কোনটার সাথে কোনটা মিলছে বলো? কোটর সন্ধি কনুইর সামনে এবং পিছনের গতিবিধির জন্য জয়েন্ট, এটা কি সত্যি না মিথ্যা? দেখো, কোটর সন্ধি যেটা হচ্ছে বাহু এবং কাঁধের মধ্যকার জয়েন্টে থাকে, ক্লিয়ার? চলে যাও বিয়ের দাগের স্থির জয়েন্ট। এই স্থির জয়েন্ট যেটা হচ্ছে ওপরের চোয়াল এবং মাথার বাকি অংশের মধ্যকার জয়েন্টে থাকে, ঠিক আছে, কপার সন্ধি, ঠিক আছে। কপার সন্ধি যেটি কনুইয়ের সামনে এবং পিছনের গতিবিধির জন্য জয়েন্টে থাকে। বাকি রইল পিভোটাল জয়েন্ট। এটা হচ্ছে পিভোটাল জয়েন্ট হচ্ছে কোথায়? এটা হচ্ছে যেখানে ঘাড় মাথার সঙ্গে মিলিত হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি চ্যাপ্টা হাড়? কোনটা একটা চ্যাপ্টা হাড়? গোড়ালির হাড়, না পেলভিক হাড়, না কবজির হাড়, না পাঁজর? কোনটা চ্যাপ্টা হাড়? পাঁজর, পাঁজর, পাঁজর সঠিক অ্যান্সার। পাঁজর হচ্ছে একটা চ্যাপ্টা হাড়। চ্যাপ্টা হাড়, হাড় হাড় যার প্রধান কাজ হয় কি ব্যাপক সুরক্ষা করা আমাদের শরীরে, পেশি সংযুক্তর জন্য ব্যবহার করা হয়। পাঁজর হচ্ছে বাঁকা হাড়ের একটা সিরিজ যাকে বলা হয়, যা পিছনের মেরুদণ্ডের সাথে এবং সামনের স্তনের হাড় সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, আমি কয়েকটা হাড় বলছি, কয়েকটা জয়েন্ট বলছি, তার ব্যবহার বলছি, নোট করবে। মাথার খুলি জয়েন্ট হচ্ছে সুটিরেস। মাথার খুলি জয়েন্ট হচ্ছে সুটুরেস, সুটুরেস। এর ব্যবহার মাথার খুলির হাড় একসাথে ধরে রাখে এটি। পাঁজর স্টার্নার্ম, স্টার্নম, স্টার্নাম যাকে বলা হয়, স্টার্নাম, দন্তন্বয় রয়বর্ম। এটা আছে ফুসফুস এবং হার্টকে রক্ষা করে এই পাঁজর বা স্টার্নাম। পেল পেলভিক হাড়, পেলভিক হাড় যেটা হচ্ছে জয়েন্ট হচ্ছে উরু সন্ধি, শরীরের ওজন সমর্থন করে। ফিমার, ফিমার হচ্ছে উরু পর্ব, জয়েন্ট হচ্ছে উরু পর্ব, এটা হচ্ছে পাকে ভাঁজ করতে পারে, আমাদের পা এই পাকে ভাঁজ করতে দেয় ফিমার। টিবিয়া, টিবিয়া হচ্ছে গোড়ালি জয়েন্ট, গোড়ালি জয়েন্ট যেটা হচ্ছে পা নড়াচড়া করতে দেয় এটি। ফিবুলা, ফিবুলা হচ্ছে গোড়ালি জয়েন্ট, এটা হচ্ছে গোড়ালি জয়েন্ট স্থিতিশীলতা প্রদান করতে পারে। টার্সাল, টার্সাল হচ্ছে গোড়ালি জয়েন্ট যা পা নড়াচড়া করতে দেয়। মেটাটার্সাল, মেটাটার্সাল হচ্ছে পায়ের আঙুলের যে জয়েন্টগুলো না, ওই আঙুলের জয়েন্টগুলো, ঠিক আছে, মেটাটার্সাল হাড় থাকে, পায়ের আঙুল নড়াচড়া করতে সাহায্য করে। আচ্ছা, ফালাঞ্জেস, ফালাঞ্জেস যেটা হচ্ছে পায়ের আঙুলের জয়েন্টগুলি, যেটা হচ্ছে পায়ের আঙুলগুলিকে বস্তু ধরতে দেয়, আমাদের পায়ের আঙুলগুলো না বস্তুকে ধরতে পারে, অনেক সময় সে বস্তু ধরতে সহযোগিতা করে। পরবর্তী প্রশ্ন, মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? বলেছিলাম তো, কারণ স্টেপ, স্টেপিস, ঠিক আছে, স্টেপিস। দেহের দীর্ঘতম পেশি কোনটি? সোলিয়াস, গ্র্যাসিলিস, ট্র্যাপিজিয়াস, সার্টোরিয়াস? আমাদের দেহের দীর্ঘতম পেশি হচ্ছে সার্টোরিয়াস, ঠিক আছে, সার্টোরিয়াস। ঠিক আছে, সার্টোরিয়াস। আমাদের দেহে মেলিয়াস হাড় কোথায় অবস্থিত? আমাদের দেহের মেলিয়াস হাড়, এই মেলিয়াস হাড় কোথায় অবস্থিত? মধ্যকর্ণ, বহিঃকর্ণ, পিন্না, না ওপরে কোনোটি নয়? কোনটা সঠিক অ্যান্সার হবে? কারোর জানা আছে? জানা থাকলে উত্তর দাও তাড়াতাড়ি। আমাদের দেহে মেলিয়াস হাড় কোথায় অবস্থিত?
দেখো আমাদের মেলিয়াস হাড় হচ্ছে মধ্যকর্ণে অবস্থিত। মধ্যকর্ণের 3টি ছোট ছোট হাড়ের মধ্যে মেলিয়াস হচ্ছে সবচেয়ে বাইরের এবং বৃহত্তম হাড়। এটা সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে এটির দৈর্ঘ্য প্রায় 8 মিলিমিটার হয়ে থাকে। ঠিক আছে। মানুষের মেরুদণ্ডে কতগুলি অস্থি বা কশেরুকা থাকে? 33, 32, 31, 30। রাইট অ্যান্সার। আচ্ছা, সার্ভিকাল যেটা হচ্ছে গ্রীবাদেশীয় অঞ্চল, যাকে এর কশেরুকার সংখ্যা হচ্ছে 7টি সার্ভিকালের। থোরাসিক যেটা হচ্ছে বক্ষদেশীয় অঞ্চল, এর হচ্ছে কশেরুকার সংখ্যা হচ্ছে 12টি। লাম্বার যেটা হচ্ছে কটিদেশীয় অঞ্চল, যেটির কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। স্যাক্রাল যেটা হচ্ছে শনিদেশীয় অঞ্চল, যেটা হচ্ছে কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। কক্সিজিয়াল এটা হচ্ছে 4টি কশেরুকার সংখ্যা। তাহলে প্রথম কশেরুকার নাম হচ্ছে কি অ্যাটলাস, যা করটির সাথে যুক্ত থাকে সব সময়, অ্যাটলাস। ঠিক আছে। কিভাবে মনে রাখবে? সূত্র ধরো, সূত্র লিখে দিচ্ছি, মনে করো। এই সূত্র সাহায্যে মনে রাখবে, সূত্রটা নোট করে নাও। C7 T12 L5 S5 C4। ক্লিয়ার? সি হচ্ছে সার্ভিকাল, টি হচ্ছে থোসারিক, এল এ হচ্ছে লাম্বার, স্যাক্রালে হচ্ছে এস, সি হচ্ছে কক্সিজিয়াল অঞ্চল। এবার দেখো প্রতিটার কশেরুকার সংখ্যা দেওয়া আছে পরপর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ভারী ব্যায়ামের সময় কি জমে থাকার কারণে পায়ে শির টান ধরে? আমরা যখন অনেক দিন পর ভারী ব্যায়াম করি, যারা করে তাদের কথা ছাড়ো, নতুনরা ভারী ব্যায়াম করছো, হালকা ব্যায়াম করতে করতে, হালকা ব্যায়াম করতে ততটা এ হবে না, যারা হঠাৎ করে ধরে নেয় ভারী ব্যায়াম, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে ভারী ব্যায়ামের সময় কিছু কি জমে থাকার কারণে পায়ে শির টান ধরে? কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল না জল? ল্যাকটিক অ্যাসিড ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ভারী ব্যায়ামের সময় শক্তির চাহিদা বেশি, কিন্তু শক্তি উৎপাদনে অক্সিজেনের সরবরাহ সীমিত থাকে। অতএব আমরা এখানে বুঝতে পেরেছি যে শক্তির চাহিদা পূরণের জন্য পেশি কোষে অ্যানেরোবিক শ্বসন ঘটে। কি শ্বসন ঘটে? পেশি কোষে অ্যানেরোবিক, অয়জফলা আকার, দন্তন্বয়কার, রকর, বয়স্ক। গ্লুকোজের এই অ্যানেরোবিক ভাঙ্গন পেশিতে ল্যাকটিক অ্যাসিড গঠনের দিকে পরিচালিত হয়। মাংসপেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে মাংসপেশিতে শিরটান হয়ে যায়, শিরটান ধরে। অতএব ভারী ব্যায়ামের সময় ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার কারণে পায়ে শিরটান ধরে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি ছেদক দাঁত থাকে? ছেদক দাঁত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি ছেদক দাঁত থাকে? 3টি, 8টি, 2টি, 4টি? কারোর জানা আছে প্রশ্নের উত্তরটি? একজন প্রাপ্তবয়স্ক মানুষের ছেদক দাঁতের সংখ্যা হচ্ছে 4টি, নোট করে নেবে। কি কি 4টি? প্রথম হচ্ছে কৃন্তক, কৃন্তক, কয়রি, দন্তন্বয় তক, কৃন্তক। দ্বিতীয়ত হচ্ছে ছেদক, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে পেশক। চতুর্থত হচ্ছে পুরপেশক, পুরপেশক। ঠিক আছে। একজন সাধারণ প্রাপ্তবয়স্ক বয়স্কের মুখে প্রায় 32টি দাঁত থাকে, আমরা জানি, তাই তো? 32টি দাঁত থাকে তো। তবে এই 32টি দাঁত ভেঙে প্রতিটা ভাগে ভাগ করে দিয়েছে এই যে ছেদকগুলো। প্রথমত কৃন্তক, কৃন্তকের সংখ্যা কত? কৃন্তকের সংখ্যা হচ্ছে 8টি। খাদ্য কামড় দিতে ব্রিডিং সাহায্য করে, ঠিক আছে। খাদ্য কামড় দিতে কৃন্তক সাহায্য করে। আমাদের 8টা দাঁত আছে আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের। দাঁতের সংখ্যা 32টি, তার মধ্যে
আটটি কৃন্তক দাঁত, যেটা আমাদের খাদ্য কামড় দিতে সাহায্য করে, বিটিং করতে সাহায্য করে। পরবর্তী যেটা হচ্ছে ছেদক, ছেদকের সংখ্যা হচ্ছে 4টি। এই ছেদক যেটার মাধ্যম দিয়ে খাদ্য ছিঁড়তে সাহায্য করে। তারপরে যেটা পেশক, পেশক হচ্ছে 12টি, এটা হচ্ছে খাদ্য পিষতে সাহায্য করে। তারপরে যেটা বলেছিলাম পুরপেশক, পুরপেশকের সংখ্যা হচ্ছে 8টি, এই 8টি হচ্ছে খাদ্য গুঁড়ো করতে সাহায্য করে। ক্লিয়ার? কতগুলো হচ্ছে সব মিলে? 32টা বোঝেছে? 32টা কমপ্লিট হয়েছে? 12 8 কত? এদিকে 20 24 8 32, 32টা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি সংযোজক কলা যা দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে? টেন্ডন, পেশি, তরুণাস্থি, লিগামেন্ট। লিগামেন্ট, সন্ধিবন্ধনী, যেটা সঠিক অ্যান্সার। লিগামেন্ট বা সন্ধিবন্ধনী একটা সংযোজক কলা যা দুটি অস্থিকে একে অপরের সাথে সংযুক্ত করে। ঠিক আছে। মানুষের মধ্যে 11 প্রধান অঙ্গতন্ত্র থাকে। কটি? মানুষের মধ্যে 11টি প্রধান অঙ্গতন্ত্র থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্ন, নিচের তথ্যগুলিকে সঠিকভাবে মেলাও। দেখো, আজকে তোমাদের রিজনিং ক্লাস 2 ঘন্টা টানা নেওয়ার কথা ছিল, যেহেতু আজকে জুম্মাবার আছে, ঠিক আছে, রেকর্ড করতে আমার নিজেরই প্রবলেম হবে, সেই জন্য ক্লাসটা 1 ঘন্টা নিয়ে নিতে বলেছি একটা টপিকের ওপর। না হয় আজকের ক্লাসে দুটো টপিক, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ, এই দুটো টপিক কিন্তু স্যার নিয়ে নিত। ঠিক আছে, সেই ক্ষেত্রে 1 ঘন্টার ক্লাস, একটা টপিক ক্লিয়ার হবে। আমি বলেছিলাম 2 ঘন্টায় দুটো টপিক ক্লিয়ার করে দিতে। ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা টপিক ক্লিয়ার হবে আশা করছি। চলো, এই প্রশ্নটার উত্তর দাও সকলে। অপশান বি, অপশান বি হবে না। দেখো, টাইফাস ভ্যাকসিন আবিষ্কারকের নাম হচ্ছে জে নিকোল। মিলিয়ে নেবে। টাইফাস ভ্যাকসিন আবিষ্কারকের নাম হচ্ছে জে নিকেল, জে নিকোল। লেপ্রোসি আবিষ্কারকের নাম হচ্ছে হ্যানসেন, লেপ্রোসি। রক্ত সঞ্চালন আবিষ্কারকের নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। অ্যাসপিরিন আবিষ্কারকের নাম হচ্ছে ড্রেসের। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 250টা প্রশ্ন ক্লিয়ার হবে আজকে, আর দুটো। নিচের কোনটি অসম্পূর্ণ ফুল? ধুতুরা বলেছো, সকলে উত্তর দাও। নিচের কোন অসম্পূর্ণ সম্পূর্ণ ফুল তোমরা 9 10-এ পড়েছো হয়তো, তাই তো? 9-এ
কারোর জানা আছে? দেখো, যেসব ফুলে চারটি স্তবক কোনগুলো? বৃতি, দলমণ্ডল, পুংকেশর। পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। ঠিক আছে, তাহলে যেসব ফুলে চারটি স্তবকের বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত, তাদের আমরা অসম্পূর্ণ ফুল বলবো। এগুলোর মধ্যে একটা বা একাধিক হতেও পারে, ঠিক আছে, অনুপস্থিত থাকে, তাকে আমরা অসম্পূর্ণ ফুল বলবো। এবার বলো কোনটা এখানের মধ্যে কোনটা হবে? জানা আছে? লাউ ফুল সঠিক অ্যান্সার। লাউ ফুল আছে, কুমড়ো আছে, পেঁপে আছে, বন তুলসী, মুক্তাঝুরি, লাউ, এগুলো ঠিক আছে সবগুলো। তরমুজ, করলা, ভুট্টা, এই ধরনের যে ফুলগুলো আছে সবগুলো অসম্পূর্ণ ফুল। ক্লিয়ার? হুম, কি বলছো? দেখো, এখানে লাউ ফুলের কোনটা থাকে না? এখানে বলা হয়েছে যে বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। ঠিক আছে, ওটা এখন ঠিক মতো আসছে না মাথায়, ওটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে একলিঙ্গ পুষ্প দেখা যায়? একলিঙ্গ পুষ্প, জবা, সর্ষে, তরমুজ, কোনোটিই নয়। তরমুজ, তরমুজ। দেখো, পুষ্প উদ্ভিদের প্রজনন অঙ্গ, ঠিক আছে। পুষ্প হচ্ছে উদ্ভিদের একটা প্রজনন অঙ্গ। ফুল দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে একলিঙ্গ, উভয়লিঙ্গ। একলিঙ্গ ফুল আমরা যাকে বলেছি একটা মাত্র প্রজনন গঠনযুক্ত একটি পুষ্প, পুরুষ বা স্ত্রী হোক, একটি একলিঙ্গ পুষ্প হিসাবে বিবেচিত হয়। উভয়লিঙ্গ একটি পুষ্প যা একটি পুরুষ বা স্ত্রী উভয় প্রজনন গঠনকে পুংকেশর, গর্ভকেশর হতে পারে অন্তর্ভুক্ত করা হয়, তাকে আমরা উভয়লিঙ্গ বলবো। ঠিক আছে, একলিঙ্গ পুষ্প কি? যে পুষ্পগুলিতে কেবল পুরুষ পুংকেশর বা স্ত্রী প্রজনন গর্ভকেশর অঙ্গ থাকে সেগুলিকে আমরা একলিঙ্গ পুষ্প বলবো। এগুলিকে অসম্পূর্ণ পুষ্প বলা হয়। বংশবৃদ্ধি করার জন্য এরা ইতর পরাগযোগের মধ্যে দিয়ে যায়, যেমন হচ্ছে পেঁপে, সাদা তুত, ভুট্টা, এগুলো আরো বলেছি যেগুলো। উভয়লিঙ্গ পুষ্প যেই পুষ্পগুলিতে পুরুষ বা স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকে, যেগুলি সম্পূর্ণ উভয়লিঙ্গ পুষ্প হিসাবে পরিচিত হয়। তারা নিজেরাই স্বপরাগায়িত বলা হয়, যাদেরকে বলা হয় উভয়লিঙ্গ, যেমন হচ্ছে টিউলিপ, সূর্যমুখী এবং লিলি, এগুলো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাও, যেখানে আরআরসি গ্রুপ ডি এক্সাম এসেছিল, কোনটি একটি উভয়লিঙ্গ ফুল হিসাবে পরিচিত? পেঁপে, তরমুজ, শশা, সরিষা, কোনটা? কোনটা একটা উভয়লিঙ্গ ফুল হিসাবে পরিচিত? পেঁপে, তরমুজ, শশা, সরিষা, কোনটা? পেঁপে, তরমুজ, শশা, সরিষা, কোনটা? কোনটা একটা উভয়লিঙ্গ ফুল হিসাবে পরিচিত? দেখো, উভয়লিঙ্গ ফুল হচ্ছে সরিষা। ঠিক আছে, সরিষা হচ্ছে উভয়লিঙ্গ ফুল। উভয়লিঙ্গ ফুল যে হচ্ছে সরিষা, যে ফুলে পুরুষ বা স্ত্রী উভয় প্রজনন অঙ্গ থাকে সেগুলিকে আমরা পূর্ণ বা উভয়লিঙ্গ ফুল বলবো। উভয়লিঙ্গ ফুল নিজেদের স্বপরাগ মিলন করে, উদাহরণ টিউলিপ, সূর্যমুখী, আরো অনেক কিছু বলেছি। একলিঙ্গ ফুল যে ফুলে শুধুমাত্র পুরুষ বা স্ত্রী প্রজনন করতে থাকে তাকে আমরা একলিঙ্গ ফুল বলবো, তাদের অসম্পূর্ণ ফুল বলবো। বংশবৃদ্ধির জন্য তারা ইতর পরাগযোগের জন্য সাহায্য নেয়, তাদের পুংকেশর এবং গর্ভপত্র কোনোটিই নেই, উদাহরণ পেঁপে, সাদা তুত, আরো বলেছি। আচ্ছা, এগুলির দুটি প্রকারের একলিঙ্গ ফুল হচ্ছে, এগুলির দুটি প্রকারের একবীজ বা দ্বিবীজপত্রী ফুল হয়ে থাকে। একলিঙ্গ ফুল হচ্ছে এগুলির দুটি প্রকারের একবীজ বা দ্বিবীজপত্রী ফুল। উভয়লিঙ্গ হচ্ছে এগুলিকে অ্যান্ড্রোজিনাস ফুলও বলা হয়ে থাকে, উভয়লিঙ্গ ফুলগুলোকে। আচ্ছা, পুরুষ বা স্ত্রী উভয় অঙ্গের অনুপস্থিতির কারণে তাদের অসম্পূর্ণ ফুল বলা হয়ে থাকে। কাদেরকে? আমরা বলেছি একলিঙ্গ ফুলদেরকে। উভয়লিঙ্গ ফুলে একই ফুলে পুরুষ বা স্ত্রী উভয় অঙ্গ থাকে, এই জন্য আমরা সম্পূর্ণ ফুল বলবো। ফুলের পুরুষ অঙ্গ এন্ড্রিসিয়াম
এবং স্ত্রী অঙ্গ গাইনোসিয়াম। কি বললাম? ফুলের পুরুষ অঙ্গ এন্ড্রোসিয়াম এবং স্ত্রী অঙ্গ গাইনোসিয়াম, কিন্তু উভয় একই ফুলে থাকতে পারে না। ঠিক আছে, কোনোটা একই ফুলে থাকতে পারে না। তারপরে যেটা বলছে উভয়লিঙ্গ ফুল, ফুলের পুরুষ এবং স্ত্রী উভয় অঙ্গে একই ফুল থাকে, সেক্ষেত্রে একে আমরা উভয়লিঙ্গ ফুল বলবো। ঠিক আছে, অর্থাৎ আমরা সরিষা একটা উভয়লিঙ্গ ফুল হিসেবে ধরেছি। এখানে পুরুষের প্রজননতন্ত্র হলো স্টেমেন্স, কি স্টেমেন্স যাকে বলা হয় এখানে। ঠিক আছে, সরিষা একটা উভয়লিঙ্গ ফুল যেখানে পুরুষের প্রজননতন্ত্র আছে, এটার নাম হচ্ছে স্টেমেন্স বা পুংকেশর, এবং মহিলাদের প্রজননতন্ত্র আছে যেটা হচ্ছে পিস্টিল বা গর্ভকেশর। ক্লিয়ার? আচ্ছা, যেমন সিটেট পেপার ম্যাথ সায়েন্স, ঠিক আছে, 2023 এক্সামে এসেছিল, নিচের কোনটি একলিঙ্গ ফুলের উদাহরণ? সরিষা, গোলাপ, পেঁপে, পেটুনিয়া, কোনটা হবে? পেঁপে ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, পেঁপে ইজ দ্য রাইট অ্যান্সার। একটা ফুল একলিঙ্গ হয় যদি তাতে পুংকেশর পুরুষ প্রজনন হয় বা কার্পেল কার্পেল মহিলা প্রজনন অংশ থাকে। ঠিক আছে, উভকামী ফুলে এই দুটি অংশ থাকে, তাকে আমরা ঠিক আছে, ফুলে শুধুমাত্র পুরুষ বা মহিলা প্রজনন অঙ্গ থাকে, তারা ক্রস বা পরাগায়নের মধ্যে দিয়ে কি করে? প্রজনন করতে থাকে। ঠিক আছে, উদাহরণগুলো আমরা বলেছি, সেক্ষেত্রে আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। জবা, গোলাপ এবং ধুতরাতে উভকামী ফুল রয়েছে, এগুলো নোট করো, এগুলো বলিনি। জবা, গোলাপ এবং ধুতরাতে উভকামী ফুল রয়েছে। কারণটা কি? না, কারণ এতে হচ্ছে পুংকেশর বা কার্পেল উভয় থাকে, পুংকেশর বা কার্পেল উভয় থাকে। ঠিক আছে। আচ্ছা, পেঁপেতে একলিঙ্গ ফুল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা 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 গাছে থাকে এরা। ঠিক আছে। আচ্ছা, চলো এগুলো নোট করো। আচ্ছা, গোলাপ ফুলও উভকামী ফুল, গোলাপ ফুলও উভকামী ফুল, একই ফুলে পুরুষ পুংকেশর স্ত্রী কার্পেল উভয় থাকে। আর পেটুনিয়া ফুল হচ্ছে উভয়লিঙ্গ ফুল, একই ফুলে পুরুষ পুংকেশর স্ত্রী কার্পেল উভয় থাকে। আচ্ছা, আওয়াজ শুনতে পাচ্ছ? দেখো, আরআরসি গ্রুপ ডি যেখানে এক্সাম এসেছিল। আচ্ছা, আরআরসি গ্রুপ ডি আলোচনা হয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্নে চলে যাই। কোন ধাতুটি কোন ধাতুটি ভিটামিন বি 12 থাকে? ভিটামিন বি
কোবাল্ট ধাতুটি থাকে, সিও কোবাল্ট। ভিটামিন বি 12 এর ক্রিয়াকলাপগুলিকে সম্মিলিতভাবে কোবালামিন বলা হয়ে থাকে, ঠিক আছে। ভিটামিন বি 12 এর যে ক্রিয়াকলাপ, ঠিক আছে, সম্মিলিত ক্রিয়াকলাপ, সেটাকে আমরা কোবালামিন বলবো। এই ভিটামিনটি জলে দ্রবণীয় সবসময়, ঠিক আছে। এই ভিটামিন খাদ্য বিপাকে, লোহিত রক্তকণিকা তৈরিতে, ডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিভিন্ন ভিটামিন কী কী থাকে বলেছি, অনেক ক্লাসে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, চলো এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।